হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 এর ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত যে তোমাদের চ্যাপ্টারে রয়েছে থার্ড চ্যাপ্টার থেকে আমি সাজেশন প্রশ্ন বলে দেবো। এই প্রশ্নগুলো ভালো করে করবে, এখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা থেকে কমন আসবে। তাই 8 দিন না করে চলো শুরু করছি। আর হ্যাঁ, প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে শুরু করে দাও এখন থেকেই, কারণ তোমাদের কিন্তু গরমের ছুটি পড়ার পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। খুব বেশি সময় কিন্তু পাবে না তারপর স্কুল খোলার পরে, ঠিক আছে? তাই স্কুল ছুটির মধ্যে এই কদিনে রেডি করে ফেলো সব কিছু। ওকে, তো চলো শুরু করছি। প্রথমে তোমাদের শর্ট প্রশ্নগুলো বলবো, তারপর বড় প্রশ্ন, তারপর তার থেকেও বড় প্রশ্ন। অর্থাৎ প্রথমে 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর তার থেকে বড় প্রশ্নগুলো বলে দেবো, পরপর চলবে, ঠিক আছে? তো প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখা রয়েছে, কোন সময় ইউরোপে জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল? উত্তর 15 ও 16 শতকে। তারপরের প্রশ্ন, প্রথম কোথায় জাতি রাষ্ট্র গঠিত হয়? উত্তর স্পেনে। ভিয়েনা কোন দেশে অবস্থিত? ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত। নেপোলিয়নের পতনের পর কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1814 থেকে 1815 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সম্মেলনকে বলা হয়? উত্তর এই ভিয়েনা সম্মেলনকে, যেটা কিনা 1814 থেকে 1815 মধ্যে হয়েছিল, ঠিক আছে, যাকে আন্তর্জাতিক সম্মেলনও বলা হয়, মনে রাখবে। প্রথম পরীক্ষার মতো সেকেন্ড পরীক্ষাটা তোমাদের কিন্তু 40 নম্বরের মধ্যেও হবে। তাহলে বুঝতেই পারছো সিলেবাস তোমরা জানো যে তোমাদের কি কি পরীক্ষাতে হবে, ঠিক আছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে রয়েছে হিস্ট্রি থেকে। তো আমি তোমাদের পরপর সমস্ত কিছু দিয়ে যাব, তোমরা শুধুমাত্র পড়তে শুরু করে দাও, ঠিক আছে? ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেটারনিক। ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? উত্তর মেটারনিক, ঠিক আছে? তারপর ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? উত্তর জার প্রথম আলেকজান্ডার। ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি কে ছিলেন? দেখো, উত্তর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি হচ্ছে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর তালেরা। এই 1 নম্বরের প্রশ্ন কিন্তু একটাও বাদ দেওয়ার মতো নয়, তাই এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রত্যেকেরই করতে হবে। তারপরের প্রশ্ন, কোন সময়কে মেটারনিখের যুগ বলা হয়? 1815 থেকে 1838 খ্রিস্টাব্দকে মেটারনিখের যুগ বলা হয়। কূটনীতির রাজকুমার কাকে বলা হতো? প্রিন্স মেটারনিখকে কূটনীতির রাজকুমার বলা হতো। এর পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? উত্তর প্রিন্স মেটারনিখ। কার্লসবার্গ ডিগ্রি কত খ্রিস্টাব্দে করা হয়? 1819 খ্রিস্টাব্দে। কার্লসবার্গ ডিগ্রি কোথায় জারি করা হয়? জার্মানিতে জারি করা হয়, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পবিত্র চুক্তির উদ্ভাবক কে ছিলেন? উত্তর জার প্রথম আলেকজান্ডার। পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? 1815 খ্রিস্টাব্দে হয়। তারপরের প্রশ্ন, চতুর্শক্তির উদ্ভাবক এবং এটি কত খ্রিস্টাব্দে হয়? ঠিক আছে, তো দেখো, উদ্ভাবক ছিলেন প্রিন্স মেটারনিখ এবং এটি স্বাক্ষরিত হয় 1815 খ্রিস্টাব্দে। আর এই চতুর্শক্তি বা শক্তি সমবায়ের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর জার্মানির আইলা স্যাপেল শহরে। তারপরের প্রশ্ন, শক্তি সমবায় ট্রাপো বৈঠক কত খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? দেখো, এখানে দেওয়া রয়েছে কত খ্রিস্টাব্দে হয়েছিল, উত্তর হচ্ছে 1820 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে? আর ট্রোপোর এই ঘোষণাপত্র কত জারি করা হয়? উত্তর হয় 1820 খ্রিস্টাব্দে। যদি প্রশ্ন দেয় জারি কবে হয়, সেক্ষেত্রে 1820, এবং কত খ্রিস্টাব্দে হয়, সেক্ষেত্রেও 1820। ওকে, কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো? উত্তর প্রিন্স মেটারনিখকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো। কাকে ইউরোপীয় রক্ষণশীলতা জনক বলা হতো? একই উত্তর, প্রিন্স মেটারনিখকে ইউরোপীয় রক্ষণশীলতা জনক বলা হতো, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ফ্রান্সে কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব শুরু হয়? 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব শুরু হয়। এগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে রেডি করবে। তারপর দেখো, দশম চার্লস কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন? 1824 খ্রিস্টাব্দে। পলিগন্যাক কে ছিলেন? পলিগন্যাক ছিলেন দশম চার্লসের প্রধানমন্ত্রী। আর এই দশম চার্লস কে ছিলেন? দশম চার্লস ছিলেন ফ্রান্সের বুর্ব বংশের সম্রাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ফ্রান্সে কাকে নাগরিক রাজা বলা হয়? উত্তর লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয়। ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়? 1838 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়। ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কবে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তর 1838 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কোন বছরকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? 1838 খ্রিস্টাব্দকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়। তারপরে প্রশ্ন, গিজো কে ছিলেন? গিজো ছিলেন সম্রাট লুই ফিলিপের প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন, কার্বোনারি কি? কার্বোনারি হলো ইটালির বিপ্লবী গুপ্ত সমিতি। ইয়ং ইটালি বা নব্য ইটালির দল কে প্রতিষ্ঠা করেন? দেখো, ইয়ং ইটালি বা নব্য ইটালির দল জোসেফ মাৎসিনি প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন, রিসর্গিমেন্টো শব্দের অর্থ কি? দেখো, রিসর্গিমেন্টো শব্দের অর্থ নবজাগরণ বা পুনরুত্থান। কাকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়?
ক্যাভুরকে, ঠিক আছে, ক্যাভুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া কে প্রতিষ্ঠা করে? উত্তর ক্যাভুর। ক্যাভুর কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? ভিক্টর ইমানুয়েল এর প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, নামগুলো একটু কঠিন, দেখে উচ্চারণ করো। ওকে, তারপরের প্রশ্ন, জোসেফ গ্যারিবল্ডি কে ছিলেন? জোসেফ গ্যারিবল্ডি ছিলেন ইটালির জাতীয়তাবাদী নেতা। লাল কোর্তা বাহিনী কে গঠন করেন? উত্তর গ্যারিবল্ডি। ঠিক আছে, আধুনিক ইটালির স্রষ্টা কাকে বলা হয়? উত্তর ক্যাভুরকে আধুনিক ইটালির স্রষ্টা বলা হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, জোলভেরেইন কি? জোলভেরেইন হলো জার্মানির শুল্ক সংঘ। তারপরের প্রশ্ন, জাঙ্কার কাদের বলা হতো? প্রাশিয়ার বড় ভূস্বামীদের বলা হতো জাঙ্কার। ঠিক আছে, সাডওয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় এবং কোন দেশ জয়লাভ করে? তিনটে প্রশ্ন একসঙ্গে বললাম। দেখো, সাডওয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হয় এবং প্রাশিয়া জয়লাভ করে। তারপরের প্রশ্ন, প্রাগের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? দেখো, 1866 খ্রিস্টাব্দে 23 আগস্ট প্রাগের সন্ধি প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হয়। এমস টেলিগ্রাম কি? বলছে এমস শহর থেকে বিসমার্ককে পাঠানো প্রাশিয়ার রাজার টেলিগ্রামই এমস টেলিগ্রাম নামে পরিচিত। ঠিক আছে, এরপরে প্রশ্ন, কূটনীতি জাদুঘর কাকে বলা হয়? দেখো, কূটনীতি জাদুঘর বলা হয় বিসমার্ককে। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কি? বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত। ওকে, কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো? উত্তর তুরস্ককে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, উষ্ণ জলনীতি কি? দেখো, উষ্ণ জলনীতি হলো বরফমুক্ত জলপথ অধিকার করার নীতি। তারপরের প্রশ্ন, কোন যুদ্ধকে সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ বলা হয়? উত্তর ক্রিমিয়ার যুদ্ধকে। জার কাদের বলা হয়? জার হলো রাশিয়ার শাসকদের জার বলা হয়। তারপরের প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলা হয়? জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে, এ কথার এটা কার উক্তি? এটি কাইজার দ্বিতীয় উইলিয়ামের উক্তি। ঠিক আছে, হেটাইরিয়া ফিলিকে কি? বলছে হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ হলো স্বাধীনতার অনুরাগী। ঠিক আছে, আর এটা বলা হয় কাকে? গ্রিক বিপ্লবী গুপ্ত সমিতিকে। ঠিক আছে, কে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন? উত্তর স্কুপাস নামে জনৈক গ্রিক বণিক হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন। ওকে, অর্ধ বিপ্লব বলা হয় কোন বিপ্লবীকে বা কোন বিপ্লবকে? উত্তর ফেব্রুয়ারি বিপ্লবকে। বারবার ফরাসি বলে ফেলছি, উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লবকে বলা হয় অর্ধ বিপ্লব। ঠিক আছে, তারপরের প্রশ্ন, লুই কসুত ছিলেন হাঙ্গেরির নেতা। তারপরে প্রশ্ন, 7 সপ্তাহের যুদ্ধ কাকে বলা হয়? সাডওয়ার যুদ্ধকে। রক্ষণশীল বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে? জুলাই বিপ্লবকে। তো এই হলো 1 নম্বর প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন। দেখে নাও, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 2 নম্বরের প্রথম প্রশ্ন। ঠিক আছে, আমি আর পড়ছি না, এগুলো তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দেখে নেবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে 4 প্রধান নামে কারা পরিচিত? বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের প্রকৃত লক্ষ্য কি ছিল? ভিয়েনা সম্মেলন কেন স্থায়ী হয়নি? ভিয়েনা সম্মেলনের গুরুত্ব কি? তারপরে প্রশ্ন, ওয়ার্টবার্গ উৎসব কাকে বলা হয়? বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, বুর সেন্সাফট কি? ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, স্ট্যাটাস কুয়ো বা স্থিতাবস্থা নীতি কি? তারপরে প্রশ্ন, মেটারনিক পদ্ধতি কি? খুব ভালো করে করবে। কার্লসবার্গ ডিগ্রি কি? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, মন্ডো নীতি কি? মন্ডো নীতি। ঠিক আছে, এটা ভালো করে করবে। দেখো, 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নগুলো ভালো করে তৈরি করো। ঠিক আছে, কারণ এগুলো তোমাদের বেশি দেবে। তারপরে প্রশ্ন, ভিলিল কে ছিলেন? সংস্কারের ভোজসভা কি? 1838 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর কেন বলা হয়? খুব ভালো করে করবে। উদ্যান পথ বা বুলেভার্ড এর হত্যাকাণ্ড কাকে বলে? কে, কাকে এবং কেন খুদে নেপোলিয়ন বলে উপহাস করেন? খুব ভালো করে করবে। ফ্রান্সকে বিপ্লব নগরী বলা হয় কেন? তারপরের প্রশ্ন, রিস অর্গিমেন্টো কি? কার্বোনারি কি? দুটোই ভালো করে করবে। এর পরের প্রশ্ন, ইয়ং ইটালি কি? কোন যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এবং কেন পরিচিত? ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট বলতে কি বোঝায়? বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। বিস্মার্কের রক্ত লৌহ নীতি বলতে কি বোঝায়? ভালো করে করবে। এমস টেলিগ্রাম কি? এটাও করবে। সিডনের যুদ্ধের গুরুত্ব কি ছিল? খুব ভালো করে করবে। কুলটুর ক্যাম্প কি? লুই কসুত কে? বলকান সমস্যা কি? বলকান সমস্যা। ডুমা ও মির কি? জেমস্টোভো কি?
বা জেমস টভো যেটা বলবে। ডিসেম্ব্রিস্ট বা ডেকাব্রিস্ট কাদের বলা হয়? বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? এর বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। আলেকজান্ডার ইপসিল্যান্টি কি বা কে ছিলেন? এটা ভালো করে করবে। তারপরের প্রশ্ন, কোরাইস কে ছিলেন? ঠিক আছে, এবার দেখে নাও বড় প্রশ্ন, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথার অবসানের কারণ কি ছিল? ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপরের প্রশ্ন, কোন সন্ধির দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে? এই সন্ধির শর্ত কি ছিল? তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি সম্পাদিত হয়? এই চুক্তির শর্তাবলী কি ছিল? খুব ভালো করে করবে। তারপরের প্রশ্ন, বলকান জাতীয়তাবাদের উদ্ভবের কারণ আলোচনা করো। খুব ভালো করে করবে। তারপরের প্রশ্ন, ইটালির ঐক্যে জোসেফ মাৎসিনির অবদান কি ছিল? খুব ভালো করে করবে। শক্তি সমবায়ের পতনের কারণ কি? পবিত্র চুক্তি ব্যর্থ হয়েছিল কেন? ভিয়েনা সম্মেলনের প্রধান ত্রুটিগুলো লেখো। রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান কে করেন এবং কিভাবে ভূমিদাস আইনের ত্রুটিগুলো কি ছিল? ঠিক আছে, কে করেন এবং কিভাবে, আর ভূমিদাস আইনের ত্রুটিগুলো কি ছিল? এটা হচ্ছে বড় প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? 8 নম্বরে বড় প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন, 1838 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল? এর গুরুত্ব লেখো। 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই অধ্যায় থেকে এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। আর হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর এখনই মুখস্থ করতে শুরু করে দাও এখন থেকেই। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই। ওকে।